ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আজকে প্যাথোলজি ক্লাস টিউটোরিয়াল ক্লাসের একটি অংশ নেব। সেটি হলো সাইটোপ্যাথোলজিক্যাল টেকনিক। এটা প্র্যাকটিক্যাল ক্লাসের একটা অংশ, টিউটোরিয়াল অংশ। আমরা হিস্টোপ্যাথোলজি এবং সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি। হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি সেকশনে। সেখানে আমাদের টিস্যু লেভেলে রোগ ডায়াগনোসিস করার জন্য, মাইক্রোস্কোপি করার জন্য যে আমরা একটা করি হিস্টোপ্যাথোলজি, আরেকটা করি সাইটোপ্যাথোলজি। সেই সাইটোপ্যাথোলজিক্যাল টেকনিক নিয়ে আমি আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তোমরা যারা 4th ইয়ারে পড়ছো এমবিবিএস, তাদের জন্য তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি আজকে পর্বে শুধু সাইটোপ্যাথোলজিক্যাল টেকনিক নিয়ে আলোচনা করব। আমরা যদি কোনো একটা ডিজিজ ডায়াগনোসিস করতে যাই, আমরা কি করি? সহজ উপায় হলো ওখান থেকে কিছু সেল নিয়ে তার মরফোলজি দেখি, সেলগুলা কেমন, কি পরিবর্তন হয়েছে। যদি নর্মাল সেল দেখি, নর্মাল সেল দেখার উদ্দেশ্য করি, সেটা হলো সাইটোলজি। তোমরা যেটা হিস্টোলজিতে করে এসেছো অ্যানাটমি করার সময়। তো এখন আমরা নর্মাল কিছু নিয়ে আলোচনা করব না, এখন আলোচনা করব প্যাথোলজিক্যাল। ডিজিজ হয়ে গেছে সেটা, এই জন্য সাইটোপ্যাথোলজি। তো এখন প্রথমে আসতেছে যে সাইটোপ্যাথোলজিক্যাল স্পেসিমেন কি, কি পরীক্ষা করে আমরা সাইটোপ্যাথোলজি করি। তো সাইটোপ্যাথোলজি আমরা যে স্টেপ বাই স্টেপ এই স্পেসিমেন গুলো আমি আলোচনা করতেছি। যে প্রথমে যে স্যাম্পলটা নেই সেটা হলো এক্সফোলিয়েটিভ সাইটোপ্যাথোলজি স্যাম্পল। এটা কেমন জিনিস? এটা কালেকশন করতে কোনো রকম ব্যাগ পেতে হয় না। এটি এমনি সেল ঝরে পড়ছে শরীর থেকে বা রোগাক্রান্ত স্থান থেকে সেল ঝরে পড়ছে, সেটা হলো এক্সফোলিয়েটিভ সাইটোলজি। মানে এক্সফোলিয়েশন হচ্ছে, সেল তার জায়গা থেকে ছুটে ছুটে পড়ছে। যেমন ধরো যে এই ইন্টেস্টাইন বা ভিসেরায় কোনো ক্যান্সার হয়েছে, সেখান থেকে ক্যান্সার সেল ঝরে পড়ে পেরিটোনিয়াল ক্যাভিটিতে এসে গেল, তাহলে এটা কি হলো? এক্সফোলিয়েশন হলো। বা এই রেসপিরেটরি ট্র্যাক্টে একটা ক্যান্সার হলো, লাং ক্যান্সার, সেই ক্যান্সার সেলগুলা ঝরে পড়লো রেসপিরেটরি ট্র্যাক্টে, কাশির সাথে বেরিয়ে পড়লো। তাহলে এটা কিন্তু কোনো কিছুটা আমি যন্ত্র দিয়ে আনলাম না, কাশির সাথে অটোমেটিক্যালি বেরিয়ে পড়লো। এটা হলো এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এই সেলে, এই স্যাম্পলে যে যদি আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে ক্যান্সারের সেল আছে বা ম্যালিগন্যান্ট সেল আছে, তাহলে আমি মনে করব কি যে যেহেতু স্পুটামটা লাংস থেকে এসেছে, তাহলে লাংসের কোথাও ক্যান্সার হয়েছে। যদি পেরিটোনিয়াল ফ্লুইডে অথবা ওই এই লাংস প্লুরাল ফ্লুইডে যদি এরকম সেল পাওয়া যায়, ক্যান্সার সেল, তাহলে আমি মনে করব যে নিশ্চয়ই আশেপাশে যে ভিসারা যেমন লাংস আছে তার ক্যান্সার হয়েছে। পেরিটোনিয়াল ক্যাভিটি পাইলে তাহলে অ্যাবডোমিনাল ভিসারাতে যে ক্যান্সার হয়েছে সেখানে থেকে এটা এসেছে। যেমন ধরো তুমি যদি কোনো একটা নদীতে দেখো যে কোনো একটা ফল ভেসে আসতেছে বা কোনো গাছে একটা পাতা ভেসে আসতেছে, তাহলে মনে করতে হবে যে উজানে, নদীর উজানে, নদীর পারে কোনো এই জাতীয় ফল গাছ আছে, সেখান থেকে ঝরে পড়ছে, এইরকম একটা সন্দেহ করতে পারবে। কাজেই এই ফ্লুইডে যদি কোনো ক্যান্সার সেল বা ম্যালিগন্যান্ট সেল পাওয়া যায়,
তাহলে ওই নিশ্চয়ই ওর আশেপাশে যে অর্গান আছে সেই অর্গানে ক্যান্সার আছে ধরে নিতে হবে। এক্সপোরিটিভ সাইট, আরেকটা এক্সপোরিটিভ সাইট এক্সাম্পল দিই, সেটা হলো ইউরিন। আমাদের তো ডেইলি আমাদের কয়েকবার করে প্রস্রাব করতে হয়, তো রোগীর প্রস্রাব করতে তো হবেই, এটার জন্য তো কোনো কষ্টের কোনো কারণ নাই। কাজেই ইউরিনের স্যাম্পল নিয়ে সেন্ট্রিফিউজ করে তার ডিপোজিট থেকে যদি আমি সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে যদি ক্যান্সার সেল পাই, তাহলে ইউরিনারি ট্র্যাক্ট নিশ্চয়ই কোথাও ক্যান্সার আছে। এইগুলি হলো এক্সপ্লোরেটিভ সাইটোপ্যাথোলজির এক্সাম্পল। আরেকটা আছে একটু কষ্ট হবে, সেটা একটু ঘষা দিতে হবে, সেটাকে বলা হয় স্ক্র্যাপিং করা। স্ক্র্যাপিং করা হলো, ধরো যে এই মেয়েদের সার্ভিক্সে একটা সার্ভিক্যাল ক্যান্সার সন্দেহ হইলো, অথবা ক্যান্সার হওয়ার আগ মুহূর্তে যে সমস্ত চেঞ্জ হয়, ডিসপ্লাসিয়া হয়, কার্সিনোমা হয়, মানে ইন্টারভিথিলিয়াল লিশন হয়, নিউপ্লাসিয়া হয়, সেগুলো আছে কিনা কিন্তু এক্সপ্লোরেশন না দেখেই যদি আমি কি করি, একটা স্পেসুলা দিয়ে, যেটা করা হয় সেটা কাঠের তৈরি, আয়ার স্পেসুলা বলা হয়, সেই স্পেসুলা দিয়ে যদি আমি এরকম ঘষা দিই সার্ভিক্সে, তারপরে ওই ঘষা খেয়ে স্কোয়ামাস সেল, সুপার স্পেশাল স্কোয়ামাস সেল, হ্যাঁ, ইন্টারমিডিয়েট স্কোয়ামাস সেল, বেজাল সেল, এগুলি ইমেচুর মানে ডিপ সেল সবগুলি আসবে। এর সাথে যদি কোনো ডিসপ্লাস্টিক সেল বা ক্যান্সার সেল আসে, তাহলে আমরা এর মধ্যে পেয়ে যাব। তাহলে এইটাকে বলা হয় প্যাপস্মিয়ার। বিজ্ঞানী পেপানিকুলা এটা আবিষ্কার করছে, তার নামের প্রথম 3 অক্ষর প্যাপ, এই প্যাপ নামে পরিচিত। এই প্যাপস্মিয়ার প্রচুর করা হয় মেয়েদের ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার যেটা আমরা বলি সার্ভিক্স, সেটা ডায়াগনোসিস করার জন্য খুবই উপকারী। এইটা হলো এক ধরনের এই স্ক্র্যাপিং সাইটোলজি। এরকম স্ক্র্যাপিং করা যেতে পারে, যে কোনো একটা আলসারের মধ্যে একটা স্ক্র্যাপিং করা যেতে পারে, ওরাল আলসারে করা যেতে পারে, বা স্কিনের কোনো আলসারে এরকম স্ক্র্যাপিং করে, জিহ্বার কোনো আলসারে স্ক্র্যাপিং করে স্লাইডের সেল নিয়ে, এইরকম এই যে কাঁচের স্লাইড আছে দেখাচ্ছি, এই যে কাঁচের স্লাইড, এই যে কাঁচের স্লাইড, এই কাঁচের স্লাইডে এক ফোঁটা নিয়ে আরেকটা স্লাইড দিয়ে এরকম করে এই ঘষা দেওয়া হয়। ঘষা দিলে একটা ড্রপের 2টা স্লাইড হয়। এই যে এখানে যে সেলগুলো থাকে, এগুলি আবার ড্রাই হয়ে এবার ডিজেনারেটেড হতে পারে বাতাসে রেখে দিলে। কাজে এটাকে প্রিজার্ভ করতে হবে এবং ফিক্স করতে হবে। ফিক্স করতে হবে কিভাবে? অ্যালকোহলে 95% অ্যালকোহলে রাখলেই এটা হঠাৎ করে ড্রাই হবে এবং এটা যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, সেলের কোনো পরিবর্তন হবে না। তো এরকম যে একটা ড্রপ দিয়ে 2টা স্লাইড যখন এইভাবে বানাই, এই স্লাইডগুলা ছড়িয়ে পড়ে, এটার নাম হলো স্মিয়ার। তো এই স্মিয়ারটা সংরক্ষণ করার জন্য এইরকম আছে, এই যে কপলিন জার, বিজ্ঞানী কপলিন এই জার আবিষ্কার করছে। এটা কাচেরও আছে, প্লাস্টিকের আছে। কাচেরটা সহজে ভেঙে যায় দেখে আমরা প্লাস্টিকেরটা ব্যবহার করি, এবং প্লাস্টিকের দামও কম। এর একটা প্যাচযুক্ত ঢাকনা আছে, এর মধ্যে থাকে অ্যালকোহল। এই পর্যন্ত অ্যালকোহল থাকে। দেখো আমি এর মধ্যে অ্যালকোহল রাখিনি, এটা উপর করে দেখা যাচ্ছে। এই যে এর ভিতরে দেখো খাস কাটা আছে, এই যে খাস কাটা, এই খাস কাটা 5টা স্পেস আছে এখানে। তাহলে আমি যদি এই 2টা স্লাইড আমি ঘষা দিয়ে বানাই, তাহলে এইগুলির যেদিকে লাগানো আছে সেদিকে বাইরে দিয়ে এরকম এইদিকে লাগানো আছে, এইদিকে লাগানো আছে, মাঝখানে টাচ করলে কোনো অসুবিধা নাই। এই 2টা একটা খাজে রাখলাম এরকম করে।
এই একটা খাঁজে একটা রাখলাম, তাহলে এক খাঁজে দুইটা গেল, প্রত্যেকটা খাঁজে 5টা খাঁজে 5 দুগুণে 10টা স্লাইড রাখা যাবে। একই রুগীর 10টা স্লাইড রাখা যাবে, বা 10 রুগীর 10টাও রাখা যায় নাম্বারিং করে, তবে একটা রুগীর একটা কফনিজার ব্যবহার করে বেশি সতর্কতামূলক কাজ। এই স্লাইডে খোদাই করে নাম্বার দেওয়া হয় কাজ করার আগে ডায়মন্ড পেন্সিল দিয়ে, হীরা দেয়া পেন্সিল বানানো হয়। তোমরা জানো যে হীরায় কাজ কাটে, তো হীরা পেন্সিলের মাথা হীরা লাগানো থাকে, এইরকম 1 2 3 এইখানে নাম্বারিং করা যায়। আমাদের পেশেন্টের যে আইডি নাম্বার বা সিরিয়াল নাম্বার 1 2 থাকে, আমরা এটা দিয়ে তারপরে স্মিয়ার তৈরি করি, যাতে এক রোগীটা আরেক রোগীর সাথে মিক্সচার না হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এক্সফোলিয়েটিভ সাইটোলজি হয়ে যে কোনো সাইটোলজিক্যাল স্পেসিমেনই আমরা ফিক্স করব এইভাবে স্মিয়ার করে কফনিজারে 95% অ্যালকোহলে রাখবো। এই অ্যালকোহল রাখলে অ্যালকোহল এই যেহেতু প্রায় সম্পূর্ণ অ্যালকোহল, ওই সেল থেকে পানিটা সে অ্যালকোহল নিয়ে নেবে, আর সেলটা হঠাৎ করে ড্রাই হয়ে ফিক্স হয়ে যাবে, যে তার মানে কোনো স্ট্রাকচার তার নষ্ট হবে না। এইগুলো দুইটার কথা বলছি, একটা এক্সফোলিয়েটেড সাইটোলজি, আরেকটা হলো ওই স্ক্র্যাপিং সাইটোলজি। স্ক্র্যাপিং এর কাছাকাছি আরেকটা সাইটোলজি আছে, সেটা হলো ব্রাশিং সাইটোলজি। ওই যে বোতলে যেরকম ব্রাশ থাকে, ওইরকম ছোট ছোট ব্রাশ আছে এই ডিভাইস, এই সাইটোলজি করার জন্যই। ওই ব্রাশ দিয়ে ওই এর লিশনে এরকম ঘুরাইলেই ব্রাশিং হয়ে সেলগুলো ছুটে ছুটে আসে, ওই সেলগুলা এরকম স্লাইডে নিয়ে স্মিয়ার করে ফিক্স করা হয়। তাহলে ব্রাশিং সেটোলজি, স্ক্র্যাপিং সেটোলজি গেল। এরপরে আছে যে আরেকটু কঠিন, যে সেখানে ব্রাশও যায় না, তাহলে কি করতে হবে, এইখানে নিডল দিয়ে কানেকশন করতে হবে, সিরিঞ্জের নিডল দিয়ে। আমরা যে এই যে এই যে 5cc সিরিঞ্জ, 5cc সিরিঞ্জ এটাই সাধারণত ব্যবহার করা হয়। এই সিরিঞ্জের যে নিডল আছে, এই নিডলটা চিকন হইতে হবে, ফাইন বলা হয়, নাম দিছে ফাইন, চিকন নিডল, মোটা নিডল না। রক্ত যে ট্রান্সফিউশন করার সময় মোটা নিডলটা দেওয়া হয়, ওইটা হলো হোয়াইট বোন নিডল। যারা না জানে তারা ওইটা করতে চায় না, ওইটা হলো হোয়াইট, করতে হবে ফাইন নিডল দেয়, চিকন নিডল দেয়। চিকন নিডলের একটা আছে, ব্যাপার আছে, সেটা হলো নাম্বার আছে, নাম্বারটা করা হয়, বলা হয় গেজ দিয়া, গেজে নাম্বার হয়। যেমন এখানে লেখা আছে 23 গেজ, এই যেখানে লেখা আছে 23 গেজ, 23 গেজ হইলো ফাইন নিডল, মানে চিকন নিডল। 23 25 27 এগুলো হলো খুবই ফাইন ফাইন। আর 21ও ফাইন, কিন্তু 19 20 18 এগুলো হোয়াইট বোর্ড নিডল, সেগুলোতে কিন্তু এফএনসি করা যাবে না। ফাইন নিডল অ্যাসপিরেশন, এই নিডল দিয়ে ফাইন নিডল দিয়ে অ্যাসপিরেশন করা হয়, টেনে সেল নেওয়া হয়, এই জন্য বলা হয় ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তো আমি এই টেকনিকটা দেখাবো রুগীর শরীরে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কিভাবে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি স্পেসিমেন কালেকশন করা হয়। এই স্পেসিমেন সাধারণত কালেকশন করে, যদি প্যাথোলজির যিনি মাইক্রোস্কোপি করবেন উনি নিজেই যদি পরীক্ষা করেন, কালেকশন করেন, তাহলে বেশি ভালো হয়। কারণ তিনি ফিল করবেন, তিনি তার এক্সপিরিয়েন্সটা খাটাবেন, একটা কি হতে পারে এটার সাথে কোরিলেট করে মাইক্রোস্কোপি করবেন। যদি সম্ভব না হয় যে কাছে নেই প্যাথোলজিস্ট, তাহলে ক্লিনিশিয়ানও কালেকশন করতে পারেন।
ক্লিনিশিয়ান কালেকশন করলে ওনার উচিত হবে উনি যেন অ্যাসপিরেশন নোটটা লিখে দেন, কিরকম কেমন ফিল করছিলেন কালেকশন করার সময়, কোথা থেকে কালেকশন করলেন, তার ক্লিনিক্যালি কি কি হতে পারে, এই সমস্ত তথ্য দিবেন আর কি। অনেকে মনে করেন উনি আবার তথ্য দিবেন কেন? ইয়েস, তথ্য দিতে হবে এই কারণে সব কিছুতেই একটা কোরিলেশন থাকতে হয়। ক্লিনিক্যাল সিমটম, তারপরে এই অ্যাসপিরেশনের নোট এবং মাইক্রোস্কোপিক সাথে কোরেট করে রিপোর্ট লিখলে বা রিপোর্ট হইলে সেটা বেশি ইফেক্টিভ হয়। এখন এই যে ফাইন নিডেল দিয়া কালেকশন করতে হবে, এই কোন কোন ক্ষেত্রে এইটা করা হয় সেটা একটা হলো সুপারফিশিয়াল, আরেকটা হলো ডিপ। সুপারফিশিয়াল স্ট্রাকচার মানে আমরা যদি ধরো লিম্ফ নোড, বিভিন্ন জায়গায় সার্ভাইকাল লিম্ফ নোড, ইনগুইনাল লিম্ফ নোড, বিভিন্ন জায়গায় লিম্ফ নোড থাকে সুপারফিশিয়াল। এই লিম্ফ নোড গুলা খুব সহজেই আমরা কালেকশন করতে পারি। আরেকটা হচ্ছে ডিপ স্ট্রাকচার, যেমন লাংস, লিভার, ইন্ট্রাঅ্যাবডোমিনাল মাস, এই সমস্ত ক্ষেত্রে আমরা ডিপ স্ট্রাকচার, এগুলো তো দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু এগুলিতে নেওয়ার জন্য আমাদের গাইড করতে হবে সনোলজিস্ট। তাহলে আল্ট্রাসোনোগ্রাফিক গাইডেড এফএনএসি লিভার বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল মাস বা ইন্ট্রাঅ্যাবডোমিনাল লিম্ফ নোড বা লাংস, এই সমস্ত জায়গা থেকে এই আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড করা হয়। তবে লাংসে আল্ট্রাসোনোগ্রাফি সবসময় সুবিধাজনক না, বেশিরভাগ ক্ষেত্রে সুবিধাজনক না। তো লাংস হলে সাধারণত আমরা যদি সুযোগ থাকে সিটি গাইডেড এফএনএসি করা হয়, সিটি গাইডেড এফএনএসি। আর লিভারের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড এফএনএসি যথেষ্ট। তখন যেহেতু ডিপ স্ট্রাকচার অনেক দূরে থাকে, তখন কিন্তু এই খাটো নিডেল হয় না, এটা অল্প লম্বা। এখানে ধরো লেখা আছে, দেখো এটা 1 ইঞ্চ লম্বা, 1 ইঞ্চি লম্বা এটা, কিন্তু লাংসে তো অনেক দূরে থাকে, ওটা 3.5 ইঞ্চ লম্বা নিডেলটা করা দরকার, লম্বা নিডেল। লম্বা নিডেল আমাদের আছে, সেটা হলো লাম্বার পাংচার নিডেল। লাম্বার পাংচার নিডেল দিয়ে লাংসে এবং লিভারে এবং ইন্টারভিনাল স্ট্রাকচারে এফএনএসি করা যায়। সুপারফিশিয়াল আর ডিপের এইটুকু পার্থক্য। তবে যখন ডিপে করা হয় তখন সুপারফিশিয়াল স্ট্রাকচার করে তো হাত দিয়ে চাপটা ধরেই করা যাবে, কিন্তু ডিপ স্ট্রাকচার হলে তো চাপ দেওয়া সম্ভব না। তখন কি করতে হয়, ওই বিটিসিটি, প্রথম বিন টাইম, এইগুলি স্ক্রিনিং টেস্ট অফ হেমোরেজিক ডিসঅর্ডার, সেগুলো করে নিতে হয়। যদি ওগুলো নর্মাল থাকে তাহলে নিশ্চিন্তে করা যেতে পারে। আর অনেকে প্রশ্ন করতে পারে কি ব্লিডিং হওয়ার চান্স আছে? খুবই কম, ব্লিডিং হয় না। এফএনএসিতে কোনো নিডল থেকে খুব চিকন, ব্যথাও তেমন পাওয়া যায় না, এজন্য কোনো অ্যানাস্থেসিয়ার দরকার হয় না। যার সামান্য একটু পিঁপড়ার মতো কামড় লাগে, আমরা রুগীরে বলি ব্যথা করবে না, সামান্য একটু পিঁপড়ার মতো বা মশার মতো কামড় লাগতেও পারে, নাও লাগতে পারে। বলছিলাম সুপারফিশিয়াল স্ট্রাকচার, লিম্ফ নোড আর থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড সুয়েলিং থেকে গয়টার, এইটা করা যেতে পারে। আর স্কিনে যদি কোনো নোডুল থাকে, টিউমার থাকে, এটা করা যেতে পারে। এখন এক্সপ্রেশনটা কিভাবে করা হয়, এই টেকনিকটা আমি দেখাবো তোমাদের। এটা দেখাবো, অভিনয় করে দেখাবো, রোগীর শরীরে না, যেহেতু আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, এখানে আমার স্টুডিও ছাড়া কিছু নেই। তো তোমরা দেখো আমি কিভাবে এফএনএসি করি, ফাইন নিডেল অ্যাসপিরেশন করি। এটা তোমাদের, তারা যারা ফোর্থ ইয়ারে আছো, তারা যদি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে তোমরা যখন এমবিবিএস ডাক্তার হয়ে দূরে চলে যাবে, উপজেলা লেভেল যাবে, ইউনিয়ন লেভেলে যাবে, সেখানে যখন দেখবে যে একটা এফএনসি করার দরকার হলো, অথচ আমরা কাছে নেই, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে থাকি, তখন কি করবে, তুমি কালেকশন করবে,
আমি যে নিয়মে দেখাই দিচ্ছি এইভাবে তুমি কালেকশন করবে। এই জন্য তোমার হাতে থাকতে হবে সিরিঞ্জ, 2-4টা সিরিঞ্জ থাকতে হবে হাতে তোমার ব্যাগে, 5 সিসি সিরিঞ্জ। আর কোনো সময় একটু বেশি ফ্লুইড থাকে, যদি তুমি অ্যাসপিরেট করবা তখন একটু বড় সিরিঞ্জের দরকার হয়, 10 সিসি সিরিঞ্জের দরকার হয়, কয়েকটা 10 সিসি সিরিঞ্জও রাখবে। আর থাকবে তোমার এরকম স্লাইড থাকবে, কাঁচের স্লাইড, বক্সে রাখবে অথবা কাগজ দিয়ে পেঁচিয়ে রাখবে। যেহেতু তোমার অত সেটআপ বেশি থাকবে না, সেখানে ডায়মন্ড পেন্সিল নাও থাকতে পারে, তবে তুমি এই মার্কার দিয়ে মার্ক করে অথবা টেপের মধ্যে নাম্বার দিয়ে কাগজ দিয়ে মোড়ে তুমি পাঠাবে ফিক্স করার পরে, তখন তো শুকনা স্লাইড থাকবে। এগুলি তোমার পকেটে থাকবে বা ব্যাগে থাকবে। আর থাকবে এইরকম একটা কফ ক্লিনজার। কফ ক্লিনজারটা তুমি খালি করে রাখবে, কারণ কাজ হলে পড়ে যেতে পারে। কাজে সতর্ক থাকার জন্য তুমি একটা বোতলে রাখবে। বোতলে এতটুকু একটা 100 ml এর বোতল বা 200 ml এর বোতলে অ্যালকোহল রাখবে, 95% অ্যালকোহল। তো 95% অ্যালকোহল রাখার পরে তুমি ওইটাও ব্যাগে রাখবে, এটাও ব্যাগে রাখবে। কিন্তু তোমার চেম্বারে যখন কাজটা করবে তখন ওই বোতলের 90% অ্যালকোহল এই পর্যন্ত ঢেলে দিবে। ঢেলে দিয়ে তারপরে এই যেভাবে খাড়াভাবে রাখবা, টেবিলে খাড়া করে রাখবা। তারপরে একটা এরকম ওই যে কটন আছে, কিছু কটন ছিঁড়বে, এরকম করে কটন ছিঁড়ে এর মধ্যে এরকম ওই হেক্সিসল, স্যানিটাইজার হেক্সিসল আছে, হেক্সিসল এটা ভিজাবে। ভিজাইয়ে এটা এই পপলিন জারের উপর যে এটা আছে, ঢাকনা আছে, ঢাকনাটা আমি দেখাচ্ছি। ঢাকনাটা পড়ে গেছিল নিচে, এই যে সেই ঢাকনা। এই ঢাকনা যদি তুমি এইভাবে রাখো, এই যে পপলিন জারের উপরে এইভাবে, এই যে এর মধ্যে তুমি রাখো, এই দেখো এই ভিজা তুলা, হেক্সিসল মাখানো তুলা এখানে রাখলা, তাই তুমি রেডি হইলা। এর মধ্যে আছে অ্যালকোহল, আর আছে এই তুলার মধ্যে আছে হেক্সিসল, বা হেক্সিসল না থাকে স্পিরিট দিলে চলবে। তারপরে আছে তোমার সিরিঞ্জ রেডি, আর এইরকম স্লাইড কাগজের মধ্যে 2টা 3টা 4টা স্লাইড সাজিয়ে রাখবে। আর রুগীরে বোঝাবে যে আপনার এই চিকন একটা, খুবই চিকন, একদম খুবই চিকন, মানে এমন ভাবে বলবে যে সে চিকন, সে দেখতেছে চিকন একটা সুই দিয়ে আপনার যে এই যে ছোট্ট একটা নডুল হয়েছে বা পিছলি হয়েছে বা টিউমার হয়েছে, এরকম যে যেটা বলে আর কি, সেখানে কি রোগ আছে এটা দেখার জন্য আমি একটা পরীক্ষা করব। এক ফোঁটা রস নিব, এক সুই পরিমাণ, মানে রুগীরা এটা বোঝে যে সুই পরিমাণ মানে কি, সামান্য পরিমাণ। অনেক সময় গ্রামের মানুষ বলে না, তোকে কিচ্ছুই দিব না, এক সুই পরিমাণ জিনিসও তোকে দিব না, এরকম। তাহলে এটাকে খুব অল্প পরিমাণ বলা হয়, সুই পরিমাণ। আসলেই যে জিনিসটা আসবে সেটা রুগীরা মনে করবে যে রক্ত আসবে। যে রক্ত যদি না আসে তাহলে কিন্তু আবার সে স্যাটিসফাইড হবে না, আমার তো রক্তই নিলেন না, তাই কি করবে। এই জন্য তুমি বলবে আপনার এখান থেকে যাই আসে, রক্তই আসুক আর রসই আসুক, সেটা এক ফোঁটা বা এক সুই পরিমাণ আমি নিয়ে এই স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করব। এটা কিন্তু রুগী ভালোই বুঝবে, তখন সে আশ্বস্ত হবে যে আমার ডাইরেক্ট আমার যেখানে রোগ হয়েছে সেখান থেকে ওই স্যাম্পল নিয়ে ডাক্তার সাহেব পরীক্ষা করতেছে। রক্ত পরীক্ষা তো আমার ধরছে মাথা, রক্ত পরীক্ষা করতেছে, পেট ব্যথা, রক্ত পরীক্ষা, এটা তো তারা মনে করে এটার সাথে এটা কি সম্পর্ক। কিন্তু এইটা কিন্তু সবচেয়ে ভালো একটা পরীক্ষা, যে বলা হয় না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এটা একটা অ্যাকশনটা ডাইরেক্ট। রুগীর যদি বলতে পারো আপনি ডাইরেক্ট আমরা আপনার টিউমার পরীক্ষা করতেছি, কি ধরনের সেল আছে, ভালো সেল না মন্দ সেল, রুগীর আমার কি রোগ ডায়াগনোসিস করা হয় এটাতে, বলুন যে এটাতে শত শত রোগ ডায়াগনোসিস করা যায়। এটা
টিউমারও ডায়াগনোসিস করা যায়। টিউমার আবার ২ রকম আছে। ভালো টিউমার, মন্দ টিউমার, মানে বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, এটাও বলা যায়। আবার টিউবারকুলোসিস আছে কিনা তাও বলা যায়। এবার নন স্পেসিফিক ইনফ্লামেশন আছে কিনা তাও জানা যায়। এই নানান কিছু এটাতে জানা যায়। কাজেই এটা ভয়ের কিছু কারণ নাই যে আমরা ক্যান্সার হয়েছে তা না। এটা কি রোগ হয়েছে দেখার জন্য এটা আমরা পরীক্ষা করব। আমরা কোষ বা সেল দেখে এটা পরীক্ষা করে তাকে আশ্বস্ত করবে। আর বলল যে আমার একটু অবশ করার ইনজেকশন দিয়ে নিন। তুমি বলবা যে অবশ করার ইনজেকশন দিলে ৪-৫ টা ইনজেকশন ৪ দিক দিয়ে দিতে হবে। ওর ওর থেকে আমি সামান্য একবার সুইটা ঢুকাবো আর বাড়ি করব। এতে ইনজেকশন দেওয়ার থেকে অবশ করার চেয়েও আপনি কষ্ট কম পাবেন। কাজে অবশ করার প্রয়োজন পড়ে না। আর একটু সামান্য পিঁপড়ার মতো কামড় লাগলে কতক্ষণ থাকবে, ভালো হয়ে যাবে। এই আর বলে যদি আমার তো কোনো ক্ষতি হয় না, না কিচ্ছুই ক্ষতি হবে না। রোগ তো ছড়াবে না, কোনো রোগ ছড়াবে না। এরকম আশ্বস্ত করবে। এখন ধরো আমি একটা লিম্ফ নোড বা থাইরয়েড নোডুল গয়টার এফএনসি করছি, কল্পনা করো। তা আমি তাকে বেশিরভাগ ক্ষেত্রে তাকে বসাই এই কাজ করা যায়। তবে শোয়াইয়া নেওয়া ভালো, এই কারণে যে কোনো রোগী আছে শুই দেখে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। এখন বসে থাকলে যদি পড়ে যায় তো একটা দ্রুম করে পড়ে যাবে। আর যদি শুয়ে থাকে সে পড়বে কোথায়? তো শুয়েই রয়েছে, পড়েই রয়েছে। কাজেই ও পড়লেও আর কেউ দেখবে না যে সে পড়ছে, এটা শুয়েই রয়েছে সে। কাজেই শোয়া অবস্থায় মানে রোগী পরীক্ষার বেডে করবাইটে ভালো। তবে আমার এক্সপেরিয়েন্সে দেখা গেছে যে 98%ই রুগীরে বসাই করা যায় আশ্বস্ত করে করলে পরে, এবং বোঝাই করলে তার অজ্ঞান হয় না সাধারণত। আর সাথে একজন লোক রাখবে, রুগীর লোক। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সবসময় আরেকজন মেয়ে সাথে বসাই রাখবে। আর নিজেদের যদি বাবা মা মেয়েদের বা স্বামীর সাথে থাকে অবশ্যই তাদের রাখবে। তো অনেক ধরনের ঝামেলা হয়ে যায়, সেগুলোর থেকে করার জন্য ভুল বোঝাবুঝি হতে পারে। সতর্ক থাকবে, কোনো সময় অ্যালাউ করবে না মেয়েদেরকে একা এফএনসি করতে। আর মেয়েদের সাথে তার বাবা মা স্বামী থাকবে। তারপর ছেলেদের ক্ষেত্রেও দেখা গেল হঠাৎ সুই দেখে অজ্ঞান হয়ে গেছে, তাহলে তার একটা নিজের লোক থাকতে জিনিসটা বুঝতো। আর যদি না থাকে, হ্যাঁ আমরা কি করছি, সে অজ্ঞান হয়ে গেল, এরকম করতে পারে। এখন আমি তাহলে এফএনসি করার দেখি। আর করার শেষে ওই যে কটন দিয়ে ওখানে চাপটা ধরে রাখতে হবে, কিন্তু যেখান থেকে নেওয়া হইলো ওই রুগী নিজেই ধরে রাখে, বলবে যে ডলাডলি করবে না, চাপটা ধরে থাকেন। তাহলে তাহলে কিন্তু আবার রক্ত পড়তে পারে। আপনি 2 মিনিট ধরে থাকেন, সাধারণত ব্লিডিং টাইম 2 মিনিট। 2 মিনিট পর্যন্ত ধরে থাকলে তার ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এরকম এই যে 4 কোনা ছোট ছোট ট্যাপ আছে না, এই ট্যাপগুলা লাগাই দিতে হয় যেখানে ওই সুই দেওয়া হয় সেখানে। ওর মধ্যে একটু মেডিসিন লাগানো থাকে, অ্যান্টিসেপটিক, ছোট ছোট এগুলা 20 মিলিমিটার বা 20 মিলিমিটার সাইজ। এগুলা ওই ওই জায়গায় লাগাই দেওয়া হয়। আর না লাগাইলেও যে খুব একটা বড় রকম সমস্যা হবে তা না, কারণ হেক্সিসোল দেওয়া হয়েছে পারে। তো দেখো আমি কিভাবে করি, একটা এফএনএসি করি। ধরো এইটা, এই যে টিউমার, টিউমার টিউমারের মতোই না? এই রিমান, টিউমারের মতোই না এটা? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। এটা একটা লেবু, লেবুটা নষ্ট হয়ে যাচ্ছে, কেমন ডিসকালার হয়ে গেছে। লেবুটা দিয়ে করবো এই কারণে, মডেল বানাইছি এই কারণে, লেবুর ভিতর রস আছে। আমি বলছি না ভিতর থেকে রস নিব, রুগীর বলবো আপনি রক্তই আসুক আর রসই আসুক, যাই আসুক আমি এক ফোঁটা নেব। এই লেবুর ভিতর থেকে আসলে রস আসবে, এই রস দিয়ে আমি তোমাদের দেখাইতে পারবো কিভাবে স্যাম্পল আসে। তো এই যে সিরিজটা যে নিবা, এটা টেকনোলজিকে দিয়ে ছিটতে দিবা না, তুমি নিজে ছিড়বা, রুগীর চোখের সামনে ছিড়বা। অনেক সময় রুগী বলে যে আমাকে পুরাতন সিরিজ দিয়ে কাজ করলেন নাকি,
জিজ্ঞেস না করলে মনে মনে একটা থাকতে পারে। এইভাবে রোগীর সামনে এই গোড়ার দিকে যাতে এটা টিপ দিয়ে এভাবে খুলে ফেলবে। এই 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 খুলে, এটা সামনে একটা বিন থাকবে, ওখানে রাখলাম। তারপরে এর এর এই যে পিস্টন আছে, এটা টান দিয়ে সামান্য 1 সিসি পরিমাণ বাতাস এয়ার নিলে, 1 সিসি পরিমাণ এয়ার নিলে, 1 সিসি পরিমাণ এয়ার নিলে, কেন নিলে 1 সিসি পরিমাণ? অনেকে বলে নেগেটিভ প্রেসার। নো, নেগেটিভ প্রেসারের কোনো কথা না। এটা কেন নিলে আমি পরে বলতেছি, কিন্তু প্রশ্নটা করে রাখলাম কেন নিলে। অনেকে বলে নেগেটিভ প্রেসার সৃষ্টি করে, এর কোনো নেগেটিভ নেই, এটা পজিটিভ আছে, নিউট্রাল প্রেসার। কিন্তু আমি এয়ার নিছি, বাতাস নিছি। তারপরে এই যে একটা ইয়ে আছে, নিডেলের ঢাকনা আছে, এটা একটু টাইট দিলাম, নিডেলটা টাইট দিলাম, আর এই ঢাকনাটা টান দা খুলে ফেললাম, এই খুলে ফেললাম, খুলে নিচে রাখলাম, তাহলে এই নিডেলটা বের হলো। তাহলে এখানে আছে বাতাস, আর এই নিডেলটা লাগানো আছে, এই পিস্টনটা টানা আছে। দেখো, এই যে এইভাবে ধরছি, এইভাবে ধরছি, এইভাবে ধরছি, এইভাবে, এই কিভাবে ধরছি, এইভাবে ধরছি, এইভাবে ধরছি। তারপরে রুগীর যে টিউমার বা লিম্ফ নোড যেটা আছে, তার উপরে আমি করব কি, এইরকম হেক্সিসল দিয়ে একটু রাব করে নেব, হেক্সিসল লাগাইয়া নেব আর কি। লাগাই নিয়ে আবার এইখানে রাখলাম, ওই বোতলের যে এটার উপরে রাখলাম। তারপর এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরবো, এই যে 2 আঙ্গুল দিয়ে ধরবো। তারপর এইভাবে ধরে বললাম যে একটু সুই দিতেছি, পিঁপড়ার মতো কামড় লাগলো, ব্যথা পাবেন না। ঢুকাবার বলবো তো ব্যথা পাবেন না, চট করে ঢুকাই দিছি এতটুকু। তাতে বলার সাথে সাথে ঢুকাইছি তো ব্যথা পাইনি সে। তারপরে এই যে আমার ইন্ডেক্স ফিঙ্গার ওটাকে ধাক্কা দিতেছি, যে দেখো এই যে এখন নেগেটিভ প্রেসার হচ্ছে, আগে কিন্তু না, এখন হচ্ছে। 1 সিসির পরে যেটুকু আসলো এতটুকু নেগেটিভ। আর এই টাইমে করব কি, নেগেটিভ প্রেসার তৈরি করব, আর এটাকে এই এদিক সেদিক, এদিক সেদিক, এদিক সেদিক, এদিক সেদিক, এদিক সেদিক, টু অ্যান্ড ফ্রো মুভ করব। টু অ্যান্ড ফ্রো মুভ করলে ওই যে টিউবওয়েল গাড়ার সময় দেখবা, পাইপ যখন গাড়ে এরকম 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 করে পাইপ গাড়ে, আর উপরে এইভাবে হাত দিয়ে ধরে, আর ভিতরটা কাদা ঢোকে, আর ওর নিচের দিকে যেতে থাকে। এই আমি যেরকম টু অ্যান্ড ফ্রো মুভ করলাম, এটা খুব দ্রুত গতিতে করব, যাতে রুগী টের না পায় যে কি করতেছি। চটচটি চটচটি এইভাবে করে ফেলবো, এরকম 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 করে ফেলবো। এর মধ্যে থেকেই যে আবার একটু একটু এইভাবে টানবো, নেগেটিভ প্রেসার করব। দেখো, আমার কিন্তু কোনো রস আসে নাই, সিরিজে কোনো রস আসে নাই, কিন্তু ওইটা যদি হেমোরেজিক এরিয়া থাকতো তাহলে কিন্তু রক্ত এসে যেত। যদি কোনো সিস্ট থাকতো তাহলে ওয়াটার মানে ফ্লুইড এসে যেত। যদি এরকম ফ্লুইড এসেই যেত, তাহলে আমি আরো টেনে সিরিঞ্জ ভরে ফেলতাম, কারণ ওই ফ্লুইডে ম্যালিগন্যান্ট সেল পাইতে কষ্ট হবে, ওটাকে সেন্ট্রিফিউজ করে বের করতে হবে। আর যদি কিছুই না আসে তাহলে এটা সলিড মিশন। তারপরে এই পিস্টনটা ছেড়ে দিব, মানে নিউট্রাল করে দিব। নিউট্রাল অবস্থায় কিন্তু বের করতে হবে, না হলে ওই বাতাস ঢুকে পড়বে ইয়েতে, ওই স্পেসিমেনটা ভিতরে এসে যাবে। তারপরে এটাকে চট করে বের করে ফেলবো। বের করেই এই এই বলেন যে এইভাবে তুলা দিয়ে বলেন যে রুগীরে বলে আপনি ধরেন তো, এই নিজেই ধরেন, 2 মিনিট চাপ ধরে থাকেন, লড়াবেন না, এখন লড়াবেন না, ধরে থাকেন। তারপরে এইগুলো, এটার পর্ব শেষ। ও ধরে আছে, তো ধরে আছে, আর আমি আমার কাজ করতেছি। দেখো, আমি আমার সিরিজটা এইভাবে রিল্যাক্স করে দিছি। তখন ছিল 1 সিসি, এখন কিন্তু দেখো 2 সিসি হয়ে গেছে। এই অবস্থায়
কিন্তু আমি কিছুই দেখতেছি না এর মধ্যে, আসছে কি আসছে না কিছু না, কিন্তু কনফিডেন্ট যে আসছে, কারণ আমি টু অ্যান্ড ফ্রু মুভ করছি একটা নরম জায়গায়। তারপরে যে টেবিলে তো সাজানোই আছে, টেবিলে সাজানো আছে এই যে এরকম, এইভাবে, এই যে স্লাইডের এইখানে এক এন্ডে, স্লাইডের এক এন্ডে এতটুকু, এতটুকু এক এন্ডে, মাঝখানে না, ঠিক এক এন্ডে এই বাতাস দিয়ে যেটুকু আছে এই পিস্টনটা চাপ দিলাম। এই যে এই চাপ দিলে পরে দেখো সত্যি সত্যি এখানে এই যে লেবুর রস আসছে, দেখো লেবুর রস দেখা যাচ্ছে, এই দেখো, এই যে আমার নাকের কাছে দেখো, এই এই রসটাকে আমি এই যে এই সিরিঞ্জ এটা দিয়েই করলাম কি, এইভাবে লেপটাই দিলাম, লেপটাই দিলাম, এখানে একদম বাস্তব রুগীর মতোই রস আসছে। রুগীর দেখেন আপনার এই যে টিউমার থেকে রস আসছে, রুগীর দেখাই দেব, গ্রামের রুগী হলে তো অনেক খুশি হবে যে রস দেখছি আমারে। তারপর আরেকটা স্লাইডের মধ্যে হালকা টাচ টাচ করে এই একদিকে একটু ঘষা দিব, এই দিক থেকে নিয়ে ওই দিকে একটু ঘষা দিব, এমন ভাবে ঘষা দিব না যে সেলটা ডিস্ট্রয় হয়ে যায়। তারপর এর দুইটা হইল, দুইটা হইলে যেদিকে ওই যে আমরা একটা চিহ্ন দিয়ে রাখি টিক চিহ্ন, ওইটা হলো উপরের দিক, পরে উপরের দিক করে এই যে কফলিন জার আছে, এই কফলিন জারে ওই যে খাজ বরাবর ঢুকাইয়া এক, এই দুই, দুই খাজে দুইটা দিলাম, দুইটা তিনটাই যথেষ্ট একটা রুগীর জন্য। স্লাইড দিয়ে রাখলাম, তারপরে রুগীরে এর মধ্যে 1 মিনিট হয়ে গেছে, দেন আপনাকে একটা ব্যান্ডেজ লাগাই দিই, ওই বলে এইরকম একটা ব্যান্ডেজ খুলে চারকোনা সুন্দর ট্যাপ লাগিয়ে দিলাম, রুগী চলে গেল। বলা হয় যে আপনার রিপোর্ট 2 ঘন্টার মধ্যে, আমি সাধারণত 2 ঘন্টায় রিপোর্ট দিয়ে দিই। কেন দিই, কতক্ষণ লাগে আমি বলি, যে এইখানে যখন আমি রাখবো, এটা 20 মিনিট রাখবো, 15 থেকে 20 মিনিটে এই অ্যালকোহলে রাখলে পুরোপুরি হয়ে যায়, ফিক্স হয়ে যায় অ্যালকোহলে রাখলে। আর আমি কিন্তু সবকিছু এই স্মিয়ার বানানোর পরে যখন ফ্লুইড করা হয়, সেন্ট্রিফিউজ করে যে আহ, তলানিটা থাকে, সেটা দিয়েও কিন্তু এরকম স্মিয়ার বানানো হয়। সাইটোপ্যাথিক স্পেসিমেন যেটাই হোক, শেষে কিন্তু স্মিয়ার, এবং স্মিয়ার বানানোর পরপরই এটা এরকম অ্যালকোহলে ঢুকানো হয়। 20 মিনিট রাখার পরে যদি 24 ঘন্টা রাখে দিই, ক্ষতি নাই, আছে তো আছেই, কিন্তু আমি তো 24 ঘন্টা রাখবো না, আমি কাজ করে ফেলবো, কাজে এটা আমি তুলে ফেলবো। যদি এখান থেকে আমাকে 100 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে পাঠাইতে হয়, আর এটা অ্যালকোহল দেওয়ার সময় এটা শুকাই যায়, তোলার সাথে সাথে শুকাই যাবে। তারপরে কাগজ দিয়ে মোড়াবো, এটা সাদা কাগজ দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে মোড়াবো, এই কারণে যে মাছি বসলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পানি লাগলে নষ্ট হয়ে যাবে। মোড়াইয়া উপরে নাম লেখা আর রুগীর নাম্বার লেখা আমি পাঠাই দেবো আমার প্যাথোলজিস্টের কাছে। আর একটা সাদা কাগজে বা প্রিন্টেড পেপারে রিকুইজিশন লিখবো, রোগীর নাম, বয়স, সেক্স, রোগের নাম এত, স্পেসিমেন হলো এফএনসি ফ্রম থাইরয়েড নিউরুল, এফএনসি ফ্রম সার্ভাইকাল সার্ভিক, ইয়ে সার্ভাইকাল লিমনোড, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, নন স্পেসিফিক লিম্ফেডেনাইটিস, এরকম একটা ডায়াগনোসিস লিখে বা কলয়েড গটার, এগুলি লিখে প্যাথোলজিস্টের কাছে পাঠানো হোক সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার জন্য। সাইটোপ্যাথোলজিস্ট কি করবে, এটা তার ল্যাবরেটরিতে স্টেইন করবে, ফিক্স তো করাই আছে, স্টেইন করবে, যে সেই স্টেইন করার আবার মেথড আছে। এটা ইউজুয়ালি করা হয় পেপানিকুলা মেথড, পেপানিকুলা মেথডে করা হয়। ওখানে কম্পোনেন্ট আছে, একটা আছে হেমাটোক্সিলিন, আরেকটা OG6, ES65, এগুলোতে করা হয়। সেই টেকনিকটা খুব বড় ইম্পর্টেন্ট না, তারা টেকনোলজিস্টটা করে। তোমাদের শুধু জানা থাকলেই হলো কি কি দেয়া করে, হেমাটোক্সিলিনটা করে, ইউসিন, ES65, OG6, এগুলি দিয়ে স্টেন করা হয়। আবার সাইড হিস্টোপ্যাথোলজিক্যাল যে স্লাইডগুলো হয়, সেটা কিন্তু দুইটা দিয়ে করা হয়, সেটা হলো হেমাটোক্সিলিন এবং ইউসিন।
সাইটোপ্যাথোলজিতে যদি তোমার হেমাটোক্সিলিন না থাকে, প্যাপসমিয়ার না থাকে, প্যাপস্টেইন না থাকে, তুমি ওই হেমাটোক্সিলিন ইস্যুটা করতে পারো। কিন্তু প্যাপসমিয়ার যেটা মেয়েদের, সেখানে কিন্তু তোমাকে প্যাপানিকুলার স্টেনই করতে হবে, ওটা বাধ্যতামূলক। এইগুলো দুইটা পার্ট, একটা কিন্তু কালেকশনটা হলো ক্লিনিশিয়ানের পার্ট হইতে পারে, আর এক্সামিনেশন সাইটোপ্যাথোলজিস্টের। সাইটোপ্যাথোলজি দুইটা করলে ভালো হয়, কালেকশন এবং পরীক্ষা, এটা ভালো হয়। যদি অ্যাভেলেবল না হয় তাহলে ক্লিনিশিয়ান কালেকশন করতে পারে। এবং যেখানে ক্লিনিশিয়ানও যাইতে পারে না, সেখানে সনোলজিস্ট নিজেও কালেকশন করে দিতে পারে, কারণ সে তো নিজে দেখতেছে, আর এইটুকু তো সে রপ্তই করে ফেলছে কিভাবে ফিক্স করতে হয়, করার পরে লেবেলিং করে পাঠাই দিতে পারে। তা আমার মনে হয় সাইটোপ্যাথোলজিক্যাল টেকনিক যে, এটা সবকিছু আলোচনা করা হয়েছে। আরেকটা কথা বলি না, ওই যে ফ্লুইডটা যে পাঠাবে তুমি সাইটোপ্যাথোলজি করার জন্য, তুমি ডাইরেক্ট ফ্লুইডও পাঠাইতে পারবে, কিন্তু পাঠাতে গেলে ফ্লুইডটা নষ্ট হয়ে যাবে, এই জন্য প্রিজারভেটিভটা পাঠাইতে হয়। ওখানেও তুমি কয়েক সিসি অ্যালকোহল দিতে পারো, কিন্তু ওইটাতে কিন্তু কোনো বায়োকেমিক্যাল টেস্ট করবে না। এই সাইটোপ্যাথোলজি টেস্ট করতে অ্যালকোহল দিতে পারো, ফরমালিনও দিতে পারো, অ্যালকোহল ফরমালিন ফিক্সিটি। তো এই পর্যন্তই থাক আজকে। যে এখন ওই যে স্টেনিং যে মেথডটা, ওটা টেকনোলজির জন্য বেশি ইম্পর্টেন্ট, আর আমরা যারা হিস্টোপ্যাথোলজিস্ট হয়ে গেছি তাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা টেকনোলজি শেখানোর জন্য দরকার হয়। তো মেথডটা হলো হেমাটোক্সিলিন হলো এর জন্য, হিস্টোপ্যাথোলজির জন্য, সাইটোপ্যাথোলজি প্যাপানিকুলার মেথড। কম্পোনেন্ট হলো নিউক্লিয়াস স্টেন করার জন্য লাগে তোমার হেমাটোক্সিলিন, সাইটোপ্লাজম স্টেন করার লাগে ES65 এবং OG6। এখানে সার্ভিক্সের ক্ষেত্রে ইমেসিউ সেলগুলার নিউক্লিয়া এই সাইটোপ্লাজম থাকে সবুজ, গ্রিন, আর মেসিউর এগুলো থাকে অরেঞ্জ কালার, ইয়ে হয়ে লালচে কালার। এইটুকু পার্থক্য করা যায় কোনটা মেচিউর সেল আর কোনটা ইমেচিউর সেল, এটা পার্থক্য করতে হয় এই ওই প্যাপানিকুলার মেথডে। আর হেমাটোক্সিলিন ইউসিন শুধু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলাদা করে দেখার জন্যই এটা করা হয়। তো যতটুকু মনে আসতেছে সবই বলা হয়েছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল টেকনিক বা টিস্যু প্রসেসিং ইনশাল্লাহ ক্লাস নেব, তোমরা ওটাও দেখবে। আর আজকে যারা আমার এই ক্লাস করলে, ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য এটা টিউটোরিয়াল ক্লাস, প্র্যাকটিক্যাল কিন্তু আলাদা জিনিস, প্র্যাকটিক্যাল রোগীর উপর করা হয়, সেটাও দেখবে তোমরা, তোমাদের স্যারেরা প্র্যাকটিক্যাল করবেন। প্র্যাকটিক্যাল তো আর অনলাইনেও খুব একটা সুবিধাজনক হবে না, সেটা দেখতে পারবে, সেটা করে নেওয়া ভালো। আর এখন অনেক ভিডিও দেখা যায় ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো যারা বেশি বেশি জানতে চাও। আর এই বলছি, আর তোমরা আমার এই ক্লাসটা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। যারা সাবস্ক্রাইবার হও নাই তারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হও। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমি কিশোরগঞ্জে বিভাগীয় প্রধান ছিলাম, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে। এর আগে আমি দিনাজপুর মেডিকেল কলেজে 8 বছর সার্ভিস দিচ্ছি অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার 28 বছর শিক্ষকতা হয়েছে। আমি অবসরে যাওয়ার পরে আমি এখন কনসালটেন্ট হিসেবে আছি, চিফ কনসালটেন্ট হিসেবে আছি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল, চোরখাই, ময়মনসিংহ, উইনার পার্ক, চোরখাই, ময়মনসিংহ। ধন্যবাদ সবাইকে।